বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনলতার মনের ভেতরে তখন ঝড় বইছে। একদিকে ময়ূকের ওই 10 লাখ টাকার দাবি, আর অন্যদিকে অনুভবে প্রত্যক্ষান তাকে যেন এক গভীর খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। সে বুঝতে পারছে না কি করবে। তার কেবলই মনে হচ্ছে যেভাবেই হোক টাকাটা তাকে জোগাড় করতে হবে, নইলে ময়ূক সবার সামনে তার অতীতকে টেনে আনবে, আর সেই অপমানে তার বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। বনলতা নিজের ঘরে পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে কার কাছে সাহায্য চাওয়া যায়। তার কাছে অত দামি গয়না নেই যা বিক্রি করলে একসাথে 10 লাখ টাকা আসবে। আবার অনুভবকেও সে কিছুতেই বোঝাতে পারছে না। এদিকে লাজু রান্নাঘরে কাজ করতে করতে সেই লোকটার কথা ভাবছিল। তার বারবার মনে হচ্ছিল ওই লোকটা যখন বাড়িতে এলো তখন তার চোখে মুখে একটা ধূর্ত হাসি ছিল। আর বনলতা দিদি কেন অত ভয় পেয়ে গেল সেটা লাজু কিছুতেই মেলাতে পারছে না। সে ভাবল খিটকেলকে অর্থাৎ অনুভবকে একবার বলা দরকার, কিন্তু অনুভব এখন অফিসের কাজে ব্যস্ত। লাজু ঠিক করল সে নিজেই লোকটার উপর নজর রাখবে। পরদিন সকালে বনলতা বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে। সে তার আলমারিতে রাখা কিছু গয়না আর একটা পুরনো ইন্স্যুরেন্সের কাগজ নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরোতে যায়। তখনই লাজু তাকে দেখতে পায়। লাজু জিজ্ঞেস করে, দিদি, তুমি কি কোথাও যাচ্ছ? বনলতা ধমক দিয়ে বলে, তোর সব বিষয়ে এত কৌতূহল কেন? আমি যেখানে খুশি যাই, তোকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? লাজু শান্তভাবে বলে, না দিদি, আমি বলছিলাম শরীরটা তো তোমার ভালো নেই, তাই বলছিলাম। বনলতা কোনো কথা না শুনেই গটগট করে বেরিয়ে যায়। লাজু আর দেরি না করে একটা ওড়না গায়ে জড়িয়ে নিয়ে বনলতার পিছু নেয়। বনলতা একটা নির্জন পার্কের ধারে গিয়ে দাঁড়ায়। সেখানে আগে থেকেই ময়ূক অপেক্ষা করছিল। ময়ূককে দেখে বনলতা কাঁপতে কাঁপতে গয়নাগুলো আর কাগজটা এগিয়ে দিয়ে বলে, আমার কাছে এখন এর বেশি কিছু নেই ময়ূক, তুমি প্লিজ এগুলো নাও আর আমাকে রেহাই দাও। ময়ূক গয়নাগুলো হাতে নিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তুমি কি আমাকে বোকা পেয়েছ বনলতা? এই কটা গয়না দিয়ে আমার কি হবে? আমি তোমাকে 10 লাখ টাকা নগদ আনতে বলেছি, আর তুমি আমাকে এইসব দিচ্ছ? বনলতা কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করো ময়ূক, আমার কাছে আর কিছু নেই, অনুভব আমাকে টাকা দেয়নি। ময়ূক তখন খেকিয়ে উঠে বলে, অনুভব টাকা দেয়নি তাতে আমার কি? তুমি ওর সই জাল করে চেক থেকে টাকা তোলো বা আলমারির চাবি চুরি করো, সেটা তোমার ব্যাপার। পরশুদিনের মধ্যে টাকা না পেলে আমি সোজা তোমাদের ড্রয়িং রুমে গিয়ে তোমার আর আমার সব পুরনো ছবি আর চিঠিপত্র দিয়ে আসব। তখন দেখি তোমার ওই স্বামী তোমাকে মাথায় করে রাখে কিনা। বনলতা পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। আড়াল থেকে লাজু সবটা শুনে ফেলে। তার মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে বনলতা দিদিকে এই লোকটা সাংঘাতিকভাবে ব্ল্যাকমেইল করছে। কিন্তু কেন? কিসের সেই ছবি? লাজু ঠিক করে তাকে যেভাবেই হোক বনলতা দিদিকে বাঁচাতে হবে। বাড়ি ফিরে লাজু অনুভবকে সবটা খুলে বলার সুযোগ খুঁজতে থাকে। কিন্তু অনুভব আজ খুব ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরেছে। অনুভব লাজুর দেওয়া সেই টি-শার্টটা পরে বসেছিল। তার গায়ে হাত দিয়ে লাজু বলে, খিটকেল, তোমার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। অনুভব লাজুর দিকে তাকিয়ে হাসে আর বলে, কি কথা লাজু? তুমি কি আবার কোনো বায়না করবে? লাজু গম্ভীর হয়ে বলে, না খিটকেল, বনলতা দিদি খুব বড় বিপদে পড়েছে। অনুভব অবাক হয়ে বলে, কি বিপদ? লাজু তখন পার্কের সব ঘটনা খুলে বলে। কিন্তু বনলতার মান সম্মানের কথা ভেবে সে ছবির কথাটি চেপে যায়। সে শুধু বলে, একটা লোক দিদিকে টাকার জন্য ভয় দেখাচ্ছে। অনুভব প্রথমে বিশ্বাস করতে চায় না। সে ভাবে হয়তো লাজু ভুল দেখছে। কিন্তু বনলতার গত কয়েকদিনের আচরণ মনে করে সে কিছুটা সন্দেহ করতে শুরু করে। এর মধ্যে বনলতা ঘরে ঢুকে লাজুকে অনুভবের সাথে কথা বলতে দেখে রেগে আগুন হয়ে যায়। সে লাজুকে আজে বাজে কথা বলতে শুরু করে। লাজু চুপ করে চলে যায়। কিন্তু অনুভব বনলতাকে শান্ত করে জিজ্ঞেস করে, বনলতা, তুমি কি কারো কাছে টাকা ধার নিয়েছ? বনলতা ভয়ে নীল হয়ে যায়। সে ভাবে লাজু কি সব বলে দিল। সে চিৎকার করে বলে, ওই আপদটা নিশ্চয়ই তোমার কানে বিষ ঢেলেছে। আমি কোনো টাকা ধার নিইনি। অনুভব আর কথা বাড়ায় না। সে বুঝতে পারে ভেতরে কোনো গভীর রহস্য আছে। পরের দিন ময়ূক আর ধৈর্য ধরে না। সে সোজা অনুভবের বাড়িতে পৌঁছে যায়। বেল টিপলে দরজা খুলে দেয় অনুভবের মা। ময়ূক নিজেকে বনলতার দূর সম্পর্কের ভাই হিসেবে পরিচয় দিয়ে ভেতরে ঢোকে। বনলতা তখন নিচে আসতেই ময়ূককে দেখে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। ময়ূক সবার সামনে হাসি মুখে বলে, কিরে দিদি, কেমন আছিস? অনেকদিন পর দেখা করতে এলাম। বাড়ির সবাই ময়ূককে আপ্যায়ন করে। কিন্তু লাজু আর অনুভব এক কোণ থেকে লক্ষ্য করছিল ময়ূকের চালচলন। ময়ূক যখন সবার সাথে কথা বলছে তখনই সে আড়ালে বনলতাকে হাতের ইশারায় টাকার কথা মনে করিয়ে দেয়। বনলতা রান্নাঘরে গিয়ে জল আনার বাহানায় কাঁদতে থাকে। লাজু সেখানে গিয়ে বলে, দিদি, তুই ভেঙে পড়িস না,
আমি আর খিটকেল তোর সাথে আছি। বনলতা তখন রাগের মাথায় উঠে বলে, তোরা কেউ নেই, ওই লোকটা দানব, ও আমাকে শেষ করে দেবে। লাজু তখন বনলতার হাত ধরে বলে, দিদি সত্যিটা কি বলে দাও, তাহলেই আমরা উঠে পুলিশে দিতে পারব। কিন্তু বনলতা চুপ করে থাকে। বিকেলের দিকে ময়ূক আর ধৈর্য ধরে না, সে সোজা অনুভবের বাড়িতে পৌঁছে যায়। বেল টিপলে দরজা খুলে দেয় অনুভবের মা। ময়ূক নিজেকে বনলতার দূর সম্পর্কের ভাই হিসেবে পরিচয় দিয়ে ভেতরে ঢোকে। বনলতা তখন নিচে আসতেই ময়ূককে দেখে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। ময়ূক সবার সামনে হাসি মুখে বলে, কিরে দিদি, কেমন আছিস? অনেক দিন পর দেখা করতে এলাম। বাড়ির সবাই ময়ূককে আপ্যায়ন করে, কিন্তু লাজু আর অনুভব এক কোণ থেকে লক্ষ্য করছিল ময়ূকের চালচলন। ময়ূক যখন সবার সাথে কথা বলছে, তখনই সে আড়ালে বনলতাকে হাতের ইশারায় টাকার কথা মনে করিয়ে দেয়। বনলতা রান্নাঘরে গিয়ে জল আনার বাহানায় কাঁদতে থাকে। লাজু সেখানে গিয়ে বলে, দিদি তুই ভেঙে পড়িস না, আমি আর খিটকেল তোর সাথে আছি। বনলতা তখন রাগের মাথায় উঠে বলে, তোরা কেউ নেই, ওই লোকটা দানব, ও আমাকে শেষ করে দেবে। লাজু তখন বনলতার হাত ধরে বলে, দিদি সত্যিটা কি বলে দাও, তাহলেই আমরা ওকে পুলিশে দিতে পারব। কিন্তু বনলতা চুপ করে থাকে। বিকেলের দিকে অনুভব ময়ূককে নিজের ঘরে ডাকে আর বলে, দেখুন মিস্টার ময়ূক, আপনি কেন এসেছেন আমি সব জানি। বনলতা আমার স্ত্রী, ওর কোনো অতীত থাকলেও সেটা নিয়ে আমি মাথা ঘামাই না, কিন্তু আপনি যদি ওকে ব্ল্যাকমেইল করেন তাহলে আমি আপনাকে জেলে পাঠাতে দুবার ভাবব না। ময়ূক তখন হো হো করে হেসে উঠে আর বলে, আপনি খুব আদর্শ স্বামী সাজছেন তাই না? কিন্তু আপনি কি জানেন, আপনার এই আদর্শ স্ত্রী বিয়ের আগে আমার থেকে অনেক টাকা ধার নিয়েছিল তার বাবার চিকিৎসার জন্য, আর সেই টাকাটা আজও শোধ হয়নি। আর ছবিগুলোর কথা না হয় নাই বললাম। অনুভব থমকে যায়। সে ভাবতে পারেনি বনলতার কোনো ঋণ থাকতে পারে। ময়ূক একগুচ্ছ ছবি অনুভবের দিকে ছুড়ে দেয়। অনুভব দেখে সেগুলো বনলতা আর ময়ূকের অনেক পুরনো ছবি, যেখানে তাদের ঘনিষ্ঠতা স্পষ্ট। অনুভব স্থির হয়ে বসে থাকে। লাজু দরজার ওপাশ থেকে সব দেখছিল। সে আর থাকতে না পেরে ঘরে ঢুকে পড়ে আর বলে, ওসব মিথ্যে ছবি। খিটকেল, তুমি দেখো, এই ছবিগুলো এডিট করা। লাজু মোবাইল থেকে কিছু দেখায় যা সে তার কলেজের বন্ধুদের সাহায্যে বের করেছে। সে প্রমাণ করে দেয় যে ময়ূক আসলে একজন দাগী অপরাধী, যে এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। ময়ূক ঘাবড়ে যায়। সে লাজুর ওপর চড়াও হতে গেলে অনুভব তাকে আটকে দেয় আর সাপাটে একটা চড় কষায়। অনুভবের মার খেয়ে ময়ূক নিচে পড়ে যায়। অনুভব পুলিশে ফোন করে দেয়। বনলতা তখন কাঁদতে কাঁদতে ঘরে ঢোকে আর অনুভবের পায়ে ধরে বলে, আমাকে ক্ষমা করো অনুভব, আমি ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি। এই লোকটা আমাকে জ্যান্ত মেরে ফেলছিল। অনুভব বনলতাকে তুলে দাঁড় করায় আর বলে, বনলতা, ভুলটা তোমারই। তুমি কেন প্রথম দিন আমাকে বললে না? আমাদের সম্পর্কের ভিত কি এতই দুর্বল যে তুমি একটা বাইরের লোকের ভয়ে কাঁপছিলে? বনলতা অনুতপ্ত হয় আর লাজুকে জড়িয়ে ধরে বলে, লাজু, তুই আজ আমাকে যে জীবনটা ফিরিয়ে দিলি তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। লাজু হাসি মুখে বলে, দিদি, ঋণ আবার কি? তুমি তো আমার দিদি হও। এরপর পুলিশ এসে ময়ূককে নিয়ে যায়। বাড়ির সবাই লাজুর বুদ্ধির প্রশংসা করতে থাকে। ঠাম্মি বলে, আমাদের বাড়ির লক্ষ্মী হলো লাজু। অনুভব লাজুর দিকে তাকিয়ে মুচকি হাসে আর বলে, লাজু, তুমি তো অনেক বড় হয়ে গেছো গো, বুদ্ধিতে তো তুমি আমাকেও ছাড়িয়ে গেলে। লাজু লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। বনলতা বুঝতে পারে ভালোবাসা মানে শুধু অধিকার নয়, ভালোবাসা মানে বিশ্বাস, আর লাজু সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করেছে। সেই রাতটা অনুভবের বাড়িতে অনেক দিন পর এক শান্তির পরিবেশ নিয়ে আসে। অনুভব মনে মনে ভাবে, লাজুকে সে যে গিফটটা দিতে চেয়েছিল, আজই সেই সঠিক সময়। সে তার পকেট থেকে একটা ছোট্ট সোনার চেইন বার করে লাজুকে দেয় আর বলে, এটা তোমার গুরু দক্ষিণা নয় লাজু, এটা তোমার সাহসের পুরস্কার। লাজু সেই উপহার হাতে নিয়ে অনুভব আর বনলতার হাসি মুখের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, এই সুখ যেন চিরকাল থাকে। পরদিন সকালে যখন রোদ ওঠে, বনলতা নিজেই লাজুকে জলখাবার খেতে দেয় আর বলে, আজ থেকে এই সংসারে তোর আর আমার সমান অধিকার। তুই শুধু এই বাড়ির আশ্রিত নোস, তুই এই বাড়ির প্রাণ ভ্রমরা। লাজু আনন্দে আত্মহারা হয়ে যায় আর অনুভব দূর থেকে দাঁড়িয়ে এক বুক তৃপ্তি নিয়ে দেখতে থাকে তার ভালোবাসার মানুষগুলো আজ এক হয়েছে। এভাবেই সত্যের জয় হয় আর কুটিলতার পরাজয় ঘটে। গল্পের শেষে দেখা যায় অনুভব আর লাজু একসাথে বারান্দায় দাঁড়িয়ে আগামী দিনের স্বপ্ন বুনছে, আর বনলতা তার অতীত ভুলে এক নতুন জীবনের শপথ নিচ্ছে, যা কেবলই বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়ে।